আলোচনা করব হাইপারটেনশন নিয়ে। হাইপারটেনশনের প্যাথোফিজিওলজি। হাইপারটেনশন হচ্ছে যে একটা কমন এবং এটা ইউজুয়ালি বিনাইন হয় কোথায়, ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে। এবং এটা কীভাবে হয়, যদি এইটার কারণে অনেক সিরিয়াস ডিজিজ প্রসেস হতে পারে। হাইপারটেনশনের কারণে অনেকগুলো ডিজিজ হয় হাইপারটেনশনের কারণে। যেমন অ্যাকুট হাইপারটেনশন কেন হয়, হঠাৎ করে এটা যদি বাস্কুলার যদি অ্যাকুট রাইজ করে এবং এর ফলে কী হয়, লেট ভেন্ট্রিকুলার এনসিসিটি প্রেশারটা বেড়ে যাবে এবং লেট ভেন্ট্রিকল তখন কী করবে, ব্লাডটাকে বের করতে পারবে না, তখন অ্যাক্টিভ প্রেশারটা বেড়ে যাবে এবং এর ফলে অ্যাকুট পালমোনারি ইডিমা ডেভেলপমেন্ট করবে এবং এর ফলে কি হাইপারটেনশন ডেভেলপমেন্ট করবে। এখন আমরা হাইপারটেনশন অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্টটা কীভাবে করব, এখন আমরা হাইপারটেনশন ট্রিটমেন্টের উপর এখন হাইপারটেনশন কীভাবে অ্যাসেসমেন্ট করবো সেটা আমাদের জানতে হবে। হাইপারটেনশন অ্যাসেসমেন্ট কী করতে হবে, যদি ইন্টারকেনাল ইভেন্ট, কারো যদি ব্রেন স্টেম ইস্কিমিয়া হয় তাহলে কী হবে, তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এখন এক্ষেত্রে যদি আমরা নিউরোলজিজম সিটি স্ক্যান অফ দ্য হেডে করি তাহলে বোঝা যাবে যে হাইপারটেনশনটা বেড়ে গেছে, এটা বোঝা যাবে। ফ্লুইড যদি ওভারলোড, কারো যদি ভেনাস ব্লাড রিজার্ভারে ফ্লুইড যদি হঠাৎ করে ক্যাপাসিটি বেশি বেড়ে যায় এবং স্যাচুরেট হয়ে যায়, তখন কি ফ্লুইডের ভলিউমটা বেড়ে যাবে, এর ফলে কী হবে, বিপি বেড়ে যাবে। এর ফলে এটা কাদের ক্ষেত্রে হয়, যেসব ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কী আছে, পেরিফেরাল ইডিমা আছে এবং মায়োকার্ডিয়াল ডিসফাংশন হচ্ছে অথবা রেনাল ক্লিয়ারেন্সটা ইম্পেয়ার্ড, এক্ষেত্রে হবে। যেমন কিছু মেডিকেল প্রবলেম, যেমন কী হতে হবে, কারো যদি রেনাল ডিজিজ হিস্ট্রি থাকে, স্পাইনাল ইনজুরি এবং মেটাবলিক অ্যাসিডোসিস হিস্ট্রি থাকে, যার ফলে কী হতে পারে, ফিনোসাইটোক্রোমা এবং হতে পারে এসে। এবং বাচ্চাদের যদি চাইল্ড বেয়ারিং এজ থাকে তাহলে কী করতে হবে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হওয়ার চান্স থাকে এবং প্রিক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকে এবং প্রাইমারি কার্ডিয়াক প্রবলেম। এবং কারো যদি মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া থাকে, এখন হার্ট ফেলিওর থাকে বা অ্যাভোডিসেশন থাকে, তাহলে তার হাইপারটেনশন বেড়ে যাবে। এখন ড্রাগ রিলেটেড প্রবলেম, কেউ যদি হাইপারটেনশনের ড্রাগ যদি মিস করে তাহলে হাইপারটেনশন হতে পারে, অথবা যদি কোকিন অথবা অ্যাম্পিটামিন খায় তাহলে এক্ষেত্রে তার হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। এখন আমরা জানবো যে হাইপারটেনশনটা চারটা যদি ব্লাড প্রেশার কি অপটিমাম থাকে 120-এর নিচে থাকবে এবং ডায়াস্টোলিক থাকবে সাধারণত 80-র নিচে। নর্মাল থাকে তাহলে 130 নিচে থাকবে এবং ডায়াস্টোলিক থাকবে কতটুকু, 85। হাই নর্মাল থাকলে 130 থেকে 140 39 থাকবে এবং থাকবে 80 থেকে 89 পর্যন্ত। যদি হাইপারটেনশন থাকে গ্রেড 1 তাহলে তার কী হবে, 140 159 চলে যাবে এবং মডারেট হলে 160 থেকে 179 এবং 180 পড়ে যাবে সিস্টোলিক হাইপারটেনশন। ডায়াস্টোলিক হলে প্রথম গ্রেড 1 থাকবে 90 থেকে 99, মডারেট থাকবে কতটুকু, 101 থেকে 109 এবং সিস্টোলিক থাকবে 110-এর উপরে। এবং আইসোলেট সিস্টেমে হাইপারটেনশন হলে কী হবে, তার সিস্টোলিক বিপি থাকবে কত, 145 থেকে 160, আর ডায়াস্টোলিক থাকবে 90-এর নিচে। এবং গ্রেড 2-র ক্ষেত্রে কী হলে তার সিস্টোলিক বিপি থাকবে 60-এর উপরে, ডায়াস্টোলিক থাকবে কত, 90-এর নিচে। এখন আমরা আমাদের সেকেন্ডারি হাইপারটেনশনের কজ কী, সেকেন্ডারি হাইপারটেনশন হলে কী হবে, কেন হবে, অ্যালকোহলের কারণে হতে পারে, ওবেসিটির কারণে হতে পারে, প্রেগনেন্সির কারণে হতে পারে, রেনাল ডিজিজের কারণে হতে পারে, যেমন প্যানক্রিয়াস রেনাল ডিজিজের কারণে হতে পারে, পার্টিকুলার গোলমেরি ফ্যাটিসের কারণে হতে পারে, রেনাল ভাস্কুলার ডিজিজের কারণে হতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজের কারণে হতে পারে, এন্ডোক্রাইন ডিজিজ যেমন ফেনোসাইটোক্রোমা হতে পারে, কুশিং সিনড্রোমের কারণে হতে পারে এবং প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কারণে হতে পারে, গ্লুকোকর্টিকয়েড সুপারসেনসিটিভ হাইপার অ্যালডোস্টেরনিজমের কারণে হতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজমের কারণে হতে পারে, অ্যাক্রোমেগালির কারণে হতে পারে। তারপর কী হতে পারে, রেনাল ভাস্কুলার ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজের কারণে হতে পারে। এর সাথে কী হতে পারে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিসের কারণে হতে পারে, কনজেনিটাল হাইপারপ্লাসিয়া ডিউ টু দেখাতো 11B হাইড্রোক্সিলেজ এবং 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। রিল সিন্ড্রোম হতে পারে 11 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সির কারণে হতে পারে এবং কোয়েটাশন আয়োডার কারণে হতে পারে। এখন আমরা আলোচনা করব হাইপারটেনশনের প্যাথোজেনেসিস নিয়ে। অনেকগুলো ফ্যাক্টর আছে যার ফলে কী হয়, যেগুলো বিপি রেগুলেট করে এবং হাইপারটেনশন হওয়ার চান্স থাকে, যেমন রেনাল ডিসফাংশন, পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং ফেসাল টোন, এন্ডোথেলিয়াল ডিসফাংশন, অটোমেটিক টোন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এবং নিউরো হরমোনাল ফ্যাক্টর। যেমন 95% ক্ষেত্রে কী হয়, হাইপারটেনশন আন্ডারলাইং কজ জানা যায়নি। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এসেন্সিয়াল হাইপারটেনশন থাকে। হাইপারটেনশন মোস্ট কমন কী হতে পারে, কিছু এথনিক গ্রুপের ক্ষেত্রে হয়, যেমন আফ্রিকান আমেরিকান আর জাপানিজদের ক্ষেত্রে হয় এবং 60 থেকে 40% কী হয়, জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে। এই যে একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর যার কারণে হাইপারটেনশনের চান্স থাকে। এবং কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন হাই সল্ট খায় যদি কয়, কেউ যদি প্রচুর পরিমাণে অ্যালকোহল খায়, ওবিসিটি এবং এক্সারসাইজ যদি না করে। এবার সাথে কী হয়, ইন্টারইউটেরিন গ্রোথ যদি না হয় এবং লো বার্থ ওয়েট হয় তাহলে হাইপারটেনশনের চান্স থাকে। 5% কেসের ক্ষেত্রে হাইপারটেনশন কেন হয়, এটা সেকেন্ডারি ডিজিজের কারণে হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। হাইপারটেনশনটা কী হতে পারে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে একটা অ্যাডভার্স ইফেক্ট ফেলায়। যেসব আর্টারি, লার্জ আর্টারি যাদের 1 মিলিমিটারের উপর বেশি, তাদের ইন্টারন্যাশনাল ইলাস্টিক ল্যামিনেটা শক্ত হয়ে যায়, স্টিনোসাইটটা হাইপারট্রফি হয়ে যায় এবং ফাইব্রোসিস টিস্যুটা ডিপোজিট হয়ে যায়, ভেসেলগুলো ডায়ালেটেড এবং টর্সিয়াস হয়ে যায় এবং ওয়ালটাকে লেস কমপ্লিমেন্ট হয়ে যায়।
স্মল আর্টারি যেটা 1 মিলিমিটার নিচে তখন কী হয় হাইলি অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপমেন্ট করে ওয়ালে এবং লুমেনটা কী হয় ছোটো হয়ে যায় এবং অ্যানিউরিজম ডেভেলপমেন্ট করে। ওয়াইড স্প্রেড অ্যাথেরোমা ডেভেলপমেন্ট করে এবং এরপরে কী হয় কর্নিয়াল সেরেব্রাসকুলার ডিজিজ ডেভেলপমেন্ট করে এবং এবং এই সময় কী হয় এই ভাস্কুলার স্ট্রাকচার চেঞ্জ হয়, তখন কী হয় এগুলো পারপোচিট বার হয় আরও অ্যাগ্রেভেটেড মানে আরও বাজেভাবে চলে যায় এবং এরপরে আর হাইপারটেনশন আরও অগ্রসর তখন কী হতে পারে তার পেরিফেরাল ভাস্কুলার ডিসটেন্সটা বেড়ে যায় এবং রিনাল ব্লাড ফ্লো কমে যায়। তারপরে কী হয় রিনালাইজেশন অ্যালডোস্টেরন মেকানিজমটা অ্যাক্টিভ হয়ে যায়, এই কারণে হাইপারটেনশন ডেভেলপমেন্ট করে। এখন আমরা জানবো হাইপারটেনশনের কী ক্লিনিক্যাল ফিচার আছে। হাইপারটেনশন সবসময় অ্যাসিমটমিক থাকে এবং ডায়াগনোসিসটা কি কোনো ফিজিক্যাল এক্সামিনেশন মাধ্যমে জানা যায় এবং এখন যখন কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন এটা ভালোভাবে জানা যায়। কিছু কিছু একটা ক্ষেত্রে বিপিটা যখন 5 বছর পর সবাই সবসময় বিপি চেক করলে অথবা 40 বছরের পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে এই ধরনের হাইপারটেনশন হওয়ার চান্স থাকে, সেটাকে অকাল্ট হাইপারটেনশন বলা হয়। তারপর কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে তখন হাইপারটেনশন হয়, যেমন রেডিও ফিমেরাল ডিলে ডেভেলপমেন্ট হতে পারে, এবার কী হতে পারে কোঅ্যাট্রাকশন অফ দ্য অ্যাওর্টা হতে পারে, এর সাথে এনলার্জ কিডনি থেকে পেশেন্টের, তারপর পলিসিস্টিক কিডনি ডিজিজ ডেভেলপমেন্ট করতে পারে। এক্ষেত্রে কী হয় অ্যাবডোমিনাল বুইট ডেভেলপমেন্ট করে, এর সাথে কী হয় রেনাল আর্টারি স্টেনোসিস ডেভেলপমেন্ট করে, এর সাথে কী হয় ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং হ্যাবিট টেস্ট থাকে কুশিং সিনড্রোম ডেভেলপমেন্ট করে। এক্সামিনেশন করলে কী দেখা যায় যে প্রচণ্ড পরিমাণ রিস্ক ফ্যাক্টর থাকে হাইপারটেনশনের, এর সাথে কী হয় সেন্ট্রাল ল্যাপিসিটি এবং হাইপারলিপিডিও ডেভেলপমেন্ট করে। আর তাকে সাইন ডেভেলপমেন্ট করে, যেমন যার মধ্যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর হলো লেফট অ্যাওর্টিক কম্পার্টমেন্টটা নষ্ট হয়ে যায় এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা শোনা যায় এবং ফোর্থ হার্ট সাউন্ডটা শোনা যায় এবং সেকেন্ড হার্ট সাউন্ডের অ্যাকন্ডিশন অফ অ্যাওর্টিক কম্পার্টমেন্ট ডেভেলপমেন্ট করে। অ্যাক্টিভ ফিব্রিলেশনটা কমন হয় এবং এক্ষেত্রে কী হয় ডায়াস্টোলিক ডিসফাংশন হয় এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপমেন্ট করে এবং করোনারি আর্টারি ডিজিজ হয়ে যায়। এবং কিছু কিছু সিভিয়ার হাইপারটেনশন কেন হয় লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণে হতে পারে। এর সাথে কী হতে পারে রেনাল ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হয়, এই সময় কী হয় অপটিক ফান্ডের কী হয় অ্যাবনর্মাল হয়ে যায় এবং সেখানে তারা জেনারেলাইজ অ্যাথেরোমা অ্যারাইজ করে। তারপর যারা অ্যাথেরোমা কী হতে পারে আরও কিছু স্পেসিফিক কমপ্লিকেশন থাকে, যেমন অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং পুরেন্ট আর্টারিয়াস ডিজিজ এবং স্ট্রোক থাকতে পারে, প্যাটেন্ট আর্টারিয়াল ডিজিজ। তারপর যদি আমরা এক্সামিনেশন অপটিক ফান্ডাই করি তাহলে দেখা যাবে যে হাইপারটেনশনের কারণে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রাজুয়েশন। এর সাথে ফান্ডোস্কোপি যদি করা হয় তাহলে ইন্ডিকেশন করে আর্টারিয়াল ড্যামেজের ইন্ডিকেশন পাওয়া যায়। কটন হোল এক্সুট করলে কী পাওয়া যায় রেনাল ইস্কিমিয়াতে ইনফেকশন পাওয়া যাবে এবং এটা পরবর্তী কিছু সপ্তাহের মধ্যে অদৃশ্য হয়ে যায়। হার্ট এক্সুট যদি থাকে স্মল হোয়াইট ডেন্স ডিপোজিট লিপিড থাকে তাহলে ম্যাক্রোঅর্গানিজম পাওয়া যেতে পারে, এটা পাওয়া যেতে পারে, যেটা হাইপারটেনশনের একটা কজ এবং এগুলোকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপমেন্ট করে। হাইপারটেনশনের সাথে কী হতে পারে সেন্ট্রাল এছাড়া আর কী হতে পারে সেন্ট্রাল রেটিনাল ভেন থ্রম্বোসিস হতে পারে। এখন আমরা জানবো যে হাইপারটেনশন রেটিনোপ্যাথিতে কী হতে পারে। এক নম্বর কী হয় আর্টারিগুলো ছোটো হয়ে যায়, টক্সিসিটি হয়ে যায় এবং ইনক্রিজিং রিফ্লেক্টিভনেস বেড়ে যায়। 2 নম্বর গ্রেড 1 প্লাস হতে পারে কনস্ট্রিকশন অফ দ্য ভেইন হয় কোথায় আর্টারিয়াল ক্রসিংয়ের ক্ষেত্রে, যাকে অ্যাক্টিভিটাস নিপিং বলা হয়। গ্রেড 3 কী হয় গ্রেড 2 এর সাথে কী হয় রেটিনাল ইস্কিমিয়া ডেভেলপমেন্ট করে এবং ফ্লেমশিপ অর্থাৎ বট হেমারেজ ডেভেলপমেন্ট করে এবং কটনের এক্সুডেট দেখা দেয়। গ্রেড 3 হয় গ্রেড 4 গ্রেড 3 এর সাথে কী হয় প্যাপিলোডিমা ডেভেলপমেন্ট করে। এখন আমরা কী করবো হাইপারটেনশন ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশনের সময় আমরা অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবো যেটা ইনভেস্টিগেশন ভালো হয়। প্রথম কী করবো আগে ডায়াগনোসটা কনফার্ম করবো কী দ্বারা অ্যাকুরেট রিপ্রেজেন্টেটিভ এবং বিপি মেজারমেন্ট দ্বারা। আইডেন্টিফাই করবে কন্ট্রিবিউটিভ ফ্যাক্টর যেটা এবং আন্ডারলাইং কজ এবং রিস্ক ফ্যাক্টর দেখবো এবং কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা এটা দেখবো আগে। 1 নম্বর কী হবে কমপ্লিকেশন ডিটেকশন করবো যেটা অলরেডি প্রেজেন্ট আছে। তারপর কী করবো কোমরবিডিটি দেখবো যেটা ইনফ্লুয়েন্স করবে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি, ঠিক আছে। এর সাথে আমরা কী ইনভেস্টিগেশন করবো তাতে ইউরিনালাইসিস করবো ব্লাড প্রোটিন এবং গ্লুকোজের জন্য, ব্লাড ইউরা ইলেকট্রোলাইটস এবং ক্রিটিনিন, কারণ ডায়াবেটিক থেরাপির কারণে একসময় দেখা যাবে হাইপারক্যালোমিক অ্যাসিডোসিস ডেভেলপমেন্ট করতে পারে। এর ফলে কী হয় প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরিনিজম ডেভেলপমেন্ট চান্স আছে। এর সাথে কী হবে ব্লাড গ্লুকোজ দেখবো, সিরাম টোটাল ধরো এলডিএল কোলেস্ট্রল দেখবো, এর সাথে কী দেখবো থাইরয়েড ফাংশন টেস্ট করবো এবং টিউবুলার ইসিজি করবো যাতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা। এর সাথে আমরা কী দেখবো তার ফ্যামিলি হিস্ট্রি দেখবো, লাইফস্টাইল আছে কিনা, এক্সারসাইজ করে কিনা এবং সল্ট খায় কিনা এবং স্মোকিং করে কিনা, আদার রিস্ক সবসময় দেখবো এবং কেয়ারফুল হিস্ট্রি নেবে সাথে এবং তার অ্যালকোহলিক হাইপারটেনশন সবসময় দেখবো এবং এই সিমটমগুলো দেখার পর আমরা এবং সেকেন্ড হাইপারটেনশন কজগুলো যেমন ফেনোসাইটোমা এবং যার মধ্যে পারক্সিজম হেডেক প্যালপিটেশন সোয়েটিং এই সমস্ত রোগের ট্রিটমেন্ট কমপ্লিশন হবে, সেগুলো ইনভেস্টিগেশন করে আমরা ট্রিটমেন্ট দিব। এখন আমরা হাইপারটেনশনের জন্য আর কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করবো। তার মধ্যে কী করবো চেস্ট এক্সরে করবো যে কার্ডিওমেগালি আছে কিনা, হার্ট ফেলিওর এবং কন্ট্রাকশন অফ দ্য অ্যাওর্টা আছে কিনা, অ্যাম্বুলের বিপি রেকর্ডিং করবো যেন বর্ডার লাইন অথবা হোয়াট কোড হাইপারটেনশন আছে কিনা, ইকোকার্ডিওগ্রাম করবো যাতে করে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, রেনাল আল্ট্রাসাউন্ড করবো যাতে করে রেনাল কোনো ডিজিজ আছে কিনা,
রেনাল অ্যাঞ্জিওগ্রাফি কেন করবো? যাতে ডিটেক্ট করবো, কনফার্ম করবো কেন রেনাল আর্টারি কোনো স্টেনোসিস আছে কিনা। তারপর হলো ইউরিক ক্যাথেটারাইজেশন, এটা থেকে কোনো ফেনোসাইটোক্রোমা আছে কিনা। ইউরিক কোর্টিসল এবং ডেক্সোমেথাসোন সাপ্রেশন টেস্ট করবো কেন করবো? যাতে কুশিং সিনড্রোম আছে কিনা। প্লাজমা ইনঅ্যাক্টিভিটি এবং অ্যালোশন কেন করবো? এটা প্রাইমারি অ্যালোশনিজম আছে কিনা, এটা দেখার জন্য আমরা ই করবো, স্পেসিফিক ইনভেস্টিগেশনগুলো করবো। আমরা হাইপারটেনশনকে ম্যানেজমেন্ট করবো। হাইপারটেনশন ম্যানেজমেন্টের অবজেক্টিভটা প্রথমে আমরা কী দেখবো? যেটা অ্যান্টি হাইপারটেনসিভ থ্যারাপিটিস দিয়ে দিব। এটা ফার্স্টে কী করবো? অ্যাডভান্স কার্ডিওভাস্কুলার ইভেন্ট যেমন করোনারি ডিজিজ কমানোর জন্য, স্ট্রোক এবং হার্ট ফেল কমানোর জন্য আমরা ট্রিটমেন্টটা দিব। এই ট্রিটমেন্টে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দিয়ে আমরা কী করবো? তো আমরা যাতে করে স্ট্রোক যাতে না হয় এবং করোনারি ডিজিজ না হয় এ ধরনের করবো। এটা বেনিফিটটা কি? এক্ষেত্রে কী হবে? সকল পেশেন্ট গ্রুপের জন্য এটা অনেক উপকারী। এবং এক্ষেত্রে এই অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দিলে 30% ক্ষেত্রে স্ট্রোকের রিস্ক কমে যায় এবং 20% ক্ষেত্রে করোনারি ডিজিজ হওয়ার চান্স অনেক কমে যায়। এবং আমরা এর সাথে কী দেবো? মিল্ড হাইপারটেনশন, কারো যদি মিল্ড হাইপারটেনশন থাকে তাহলে ট্রিটমেন্ট করবো কী দেওয়া? এরা ফ্লোমা যায় যারা 1 বছর তাকে ধরে দেবো, তাহলে কী করতে একটা স্ট্রোক প্রিভেনশন হবে। এবং এর সাথে আরও কিছু এর সাথে অ্যান্টি হাইপারটেনশন ট্রিটমেন্ট চালাবো। এবং কারো যদি কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে এই রিস্ক ফ্যাক্টরগুলো প্রিভেনশন করবো। এবং এই ট্রিটমেন্টগুলো দিলে তার থেরাপির অনেক ইমপ্রুভমেন্ট করবে এবং তার কষ্টটাকে অনেক কমাবে এবং মরবিডিটি মর্টালিটিটা কমাবে এই অ্যান্টি হাইপারটেনশন থেরাপির মাধ্যমে। এবং অ্যান্টি হাইপারটেনশন থেরাপি দিলে তার কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স 10 বছরের জন্য কমে যাবে একেবারে। এখন আমরা আলোচনা করবো ইন্টারভেনশনাল থ্রেশহোল্ড। এখানে সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি, এটা অবশ্যই এটা অবশ্যই সিভিয়ার 6 হওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে কার্ডিওভাস্কুলারে ডিজিজ হতে পারে। যাদের ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে সেক্ষেত্রে সবসময় আমরা হাই রিস্ক এবং থ্রেশহোল্ডের চান্স থাকে। এক্ষেত্রে আমরা কী করবো? অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দিব এবং এভাবে থ্রেশহোল্ডটা কীভাবে লোয়ার করে দেবো। এবং থ্রেশহোল্ডটা ইয়াংদের মানে দুধের জাতীয় ইয়াংদের ঠিক একই টাইপের ট্রিটমেন্ট দিব। এখন আমাদের ট্রিটমেন্টের টার্গেটটা কী? যে ট্রিটমেন্টটা দিব টার্গেটটা কী? এই ট্রিটমেন্টের টার্গেটটা কী করবো? বিপিটা কমাবো এবং পরবর্তীতে এইটা যখন আমরা সিভিএস ইফেক্টটা দেবো তখন টার্গেট থাকবে আমাদের যাতে করে 139 থেকে এরা 83 পর্যন্ত বিপিটা নেমে যায়। এবং এর সাথে কী করবে? এবং আরও নেমে যায় যাতে ডায়াবেটিস মেলাইটাস, এটুকু টার্গেটে থাকবো। এবং যখন আমরা বিপি কমাবো তখন এই লেভেল নিচে কমালে কোনো সমস্যা হবে না। এবং ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি এই টার্গেটটা সাজেস্ট করছে। আমরা কী করবো? প্রাইমারি কেস টেস্ট করবো, তারপরে কী হবে এবং স্ক্রিনিং করবো। এবং কেন স্ক্রিনিং করবো? এবং হাইপারটেনশন ডিটেকশনের জন্য কাজ করবো। এবং এর সাথে কী করবো? আমরা আরও কিছু গাইডলাইন ফলো করবো। কিছু গাইডলাইন অনুসারে কী হবে? পেশেন্টকে হাইপারটেনশন শনাক্ত করবো এবং ট্রিটমেন্ট দেবো। এবং সেট আপ করবো তার লাইফস্টাইল মডিফিকেশন করবো। ফার্স্ট লাইন ড্রাগ থেরাপি অবশ্যই তাকে হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য। যেটা পেশেন্ট থেরাপি নেয় অবশ্যই তার সবসময় বিপি মনিটর করবো এবং মিনিমাম সাইড এফেক্ট করবো এবং রেনবোস লাইফস্টাইল অ্যাডভাইস করবো। এখন হাইপারটেনশন যদি ওল্ড হয় তাদের কী হতে পারে? প্রিলিভেন্স, তাদের ক্ষেত্রে যারা 60 বছর উপরে তাদের ক্ষেত্রে হাইপারটেনশন চান্স থাকে। এবং রিস্ক হাইপারটেনশন যেসব ব্যক্তির ক্ষেত্রে বেশি হয়, যেমন এমআই থাকলে, হার্ট ফেল থাকলে এবং স্ট্রোক থাকলে হয় বেশি। ট্রিটমেন্ট বেনিফিট এবং এই যে বুড়োদের ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট দেবো অবশ্যই এক্সেল বেনিফিট দেবো ট্রিটমেন্ট দিলে। ব্লাড প্রেশার তাদের টার্গেট কতটুকু রাখতে হবে? তাদের টার্গেট সবসময় ব্লাড প্রেশার তাদেরকে 150 থেকে 90 মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এই ট্রিটমেন্ট কতটুকু হবে? যতটুকু এর কাশি টলার করতে পারে। তাই ইয়াং পেশেন্ট তাদের ক্ষেত্রে হাইপারটেনসিভ ট্রিটমেন্ট টলার করার হার অনেক বেশি। এবং ড্রাগ অফ চয়েস তাদের প্রথম কী দিতে হবে? শুরু করতে হবে প্রথম ট্রিটমেন্ট শুরু করতে লো ডোজ থাইরয়েডিক্স দেওয়া। এবং আর সাথে যদি গট এবং ডায়াবেটিস থাকে তাহলে আরও কিছু ড্রাগ তাকে দিতে হবে। এখন আমরা হাইপারটেনশনের ক্ষেত্রে নন ড্রাগ থেরাপি কেন দেবো? যদি লাইফস্টাইল মেজার করি তাহলে বড় হাইপারটেনশনটা কমানো সম্ভব হবে। এবার কী হবে? ডোজটা কমাবে এবং ড্রাগের নামটা কমিয়ে দেবো এর সাথে। যদি হাইপারটেনশন কমে যায় এবং সাথে যদি কার্ডিওভাস্কুলার রিস্ক কমে যায় তাহলে আমরা ডোজটা কমিয়ে দেবো। ফার্স্টে কী করতে হবে? তাকে ওবেসিটি কারেকশন করতে হবে, অ্যালকোহল ইনটেক কমাতে হবে এবং সল্ট ইনটেক রেস্ট্রিকশন করে দিতে হবে। এতে কী হবে? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ লাগবে এবং কী হবে? ফ্রুট এবং ভেজিটেবল বেশি করে খাইতে হবে। এবং এর সাথে কী করতে হবে? স্মোকিং বন্ধ করতে হবে, অয়েলি ফিশ খাওয়া বন্ধ করতে হবে এবং একটা ডায়েট কন্ট্রোল করতে হবে যেটা লো স্যাচুরেটেড ফ্যাট। এইটাই তখন কী হবে? কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা কমাবে। এখন আমরা কী ড্রাগ থেরাপি ড্রাগগুলোর নাম বলি। একটা হলো থায়াজাইড ডায়ারেটিক্স, এসি ইনহিবিটর, অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট, বিটা ব্লকার, কম্বাইন্ড আলফা বিটা ব্লকার এবং ভ্যাসোডাইলেটর এবং অ্যাসপিরিন স্ট্যাটিন।
এখন কীভাবে এখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটু পর। এখন আমরা আলোচনা করবো যে অপটিমাল টার্গেট ব্লাড প্রেশার কীরকম হবে। যে কারণে 80 বছর উপরে থাকে তাহলে তার ব্লাড প্রেশার কমাতে হবে, টার্গেট রাখতে হবে 140 থেকে 90 নিচে রাখতে হবে, এবং অ্যাম্বিউটি রাখতে হবে 135 থেকে 85, আর 80 নিচে টার্গেট রাখতে হবে 150 থেকে 90 নিচে, আর অ্যাম্বিউটি বিপি রাখবো কত 140/85 নিচে। এখন আমরা কী কী ড্রাগ থেরাপি দিব। আমরা ফার্স্টে কী দেবো, থায়াজাইডসের মধ্যে কতটুকু দিব আমরা এখনও পর্যন্ত থায়াজাইডের অ্যাকশন ভাবে জানা যায় না, এবং এটা ম্যাক্সিমামই মুখে দিতে হয়। কতটুকু দিতে হবে, 2.5 মিলিগ্রাম দিতে হবে সবসময় বেন্ড্রোফ্লোমাথায়াজাইড, এবং 0.5 মিলিগ্রাম দিতে হবে কত সাইক্লোপেন্টাথায়াজাইড। এগুলোকে মূল লুপ ডায়াবেটিক্স, এবং এর সাথে ফুসামাইড দিতে হবে 40 মিলিগ্রাম, এবং বুমটিনাইন দিতে হবে 1 মিলিগ্রাম ডেইলি। এর সাথে থায়াজাইড দিতে হবে। এর সাথে কী দেখতে হবে তার, এবং এর সাথে যদি রেনাল ইম্পায়ারমেন্ট থাকে তাহলে তাকে কী দিতে হবে, এসি ইনহিবিটর দিতে হবে। এসি ইনহিবিটর এখন আলোচনা করবো। এসি ইনহিবিটর কাজ কখন দেবে, যেমন এনরাপিল দেবো 20 মিলিগ্রাম, এবং অ্যামিপিল দেবো 5 to 10 মিলিগ্রাম ডেইলি, এবং লিসিডোপিল দেবো কত 10 to 40 মিলিগ্রাম। এটা এফেক্টিভ হবে এবং ওয়েল টলারেশন করবে। এর সাথে কী করতে পেশেন্টের যাদের ইম্পেয়ার রেনাল ফাংশন আছে এবং রেনাল স্টেনোসিস আছে, কারণ এরা কী করবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কমাবে এবং রেনাল ফেলিওরটাকে এরা হতে দিবে না। ইলেকট্রোলাইসিস এবং ক্রিয়েটিন সবসময় চেক করতে হবে 1-2 সপ্তাহ পর। এর সাথে কী কী এসি ইনহিবিটর সাইড ইফেক্ট কী হতে পারে, ফার্স্ট ডোজ হাইপারটেনশন হতে পারে, কক হতে র্যাশ হতে পারে, হাইপারক্যালেমিয়া এবং রেনাল ডিসফাংশন হতে পারে, এবং অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এখন অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে কী দিতে হবে, আমরা আইবোসার্টিন দেবো কত 150 থেকে 300 মিলিগ্রাম, এবং ভালসার্টান দেবো 40 থেকে 160 মিলিগ্রাম দেবো, যেটা এসির মতো সেম ইফেক্ট, বাট এটা কভার করবে না এবং টলারেশন করতে অনেক ভালো লাগবে। এবং ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট, এটা অ্যামনোডিপিন কতটুকু দেবো 5 থেকে 10 মিলিগ্রাম, এবং নিফিডিপিন দেবো কত 30 থেকে 90 মিলিগ্রাম দেবো। এটা ইফেক্টিভ থাকবে এবং ওয়েল টলারেটেড অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এটা কীভাবে ওল্ড পেশেন্টকে দেবো, এর সাথে সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন ফ্লুশন থাকতে পারে, পারভেশন এবং ফ্লুডিশন থাকতে পারে। এটা কিন্তু রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল দেবো, অ্যান্টাগনিস্ট দেবো, ডিলিজেটাম দেবো 200-300 মিলিগ্রাম দেবো, ভ্যারাপামিল দেবো 240 মিলিগ্রাম দেবো ডেইলি, এবং হাইপারটেনশন ট্রিটমেন্ট করা যাবে। এবং এর সাথে কী থাকবে, অ্যানজাইনা, এবং এর সাথে কি এবং ইউজফুল হবে, কারণ যদি হাইপারটেনশন অ্যানজাইনা থাকে এবং ব্রাডিকার্ডিয়া থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট খুব ভালো কাজ করবে, বাট এটার সাইড ইফেক্ট হতে পারে, যেটা হলো কনস্টিপেশন। এখন আমরা বিটা ব্লকার আলোচনা। বিটা ব্লকার কতটুকু দেখবো, এটা যাদের ফার্স্ট লাইন এরা অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি দেওয়া হয় না তাদের ক্ষেত্রে এইভাবে, এবং তাদের ক্ষেত্রে বিটা ব্লকারটা দেওয়া হয়। বিটা ব্লকার কতটুকু দেবো, মেটোপ্রোল দেবো 100 থেকে 200 মিলিগ্রাম দেবো, অ্যাডেনল দেবো 50 থেকে 100 মিলিগ্রাম দেবো, বিসোপ্রোল দেবো 5 থেকে 10 মিলিগ্রাম দেবো। এর সাথে কী করতে হবে, যেটা কার্ডিয়াক বিটা 1 অ্যাডেনল রিসেপ্টর কমাবো, এবং সাথে কী করবো কিছু নন স্টেরয়েড এজেন্ট ইউজ করবো, যেমন যেটা করবো বিটা 2 অ্যাডেনল রিসেপ্টর, এবং যে কেউ বেসোডায়ালেশন করবে এবং ব্রঙ্কোডায়ালেশন করতে হেল্প করবে। এরপর কী হবে, কম্বাইন্ড আলফা বিটা ব্লকার। এখান থেকে ল্যাবোটারল দেবো আমরা কতটুকু 200 মিলিগ্রাম দেবো, 2 to 4 মিলিগ্রাম দেবো ডেইলি, এর 2 ভাগে দেবো, এবং কার্বিডোল দেবো কত 6.25 থেকে 25 মিলিগ্রাম দেবো 2 বার করে। এটা কী দেবো, কম্বাইন্ড এই ডোজটা দিলে হবে, যেটা পিওর বিটা ব্লকার থেকে অনেক ইফেক্টিভ। এটা ল্যাবোটারল যখন মেলিগনেন্ট ফেজে হাইপারটেনশন হবে তখন এই সময় ল্যাবোটারলটা ইউজ করবো। আলাদা কিছু বেসোডায়ালেটর, যেমন আমরা কি ইউজ করতে পারি, যেমন আলফা 1 অ্যাডেনল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি প্রাজোসিন, যেটা 0.5 to 20 মিলিগ্রাম পার ডেইলি ডিভাইড ডোজ দেবো। এন্ডোরামিন দেবো 25 থেকে 100 মিলিগ্রাম টয়েস দেবো, এবং ডক্সাসলিন যেটা 1 থেকে 16 মিলিগ্রাম পার ডিসিলিটারে দেবো। ড্রাগ যেটা এগুলো কি স্মাসের উপর কাজ করবে, যেমন হাইড্রালাজিন, যেমন কিছু ড্রাগ আছে যেগুলো স্মাসের উপর কাজ করে, যেমন হাইড্রালাজিন, যেটা করবো 25 থেকে 100 মিলিগ্রাম দেবো, এবং মিলারেক্সেল দেবো 10 থেকে 50 মিলিগ্রাম দেবো। সাইড ইফেক্ট কী হতে পারে এগুলোর, যে ফার্স্ট ডোজ যেমন পোস্টাল হাইপারটেনশন হতে পারে, এটাতে কী দিতে পারে, হেডেক হতে পারে, টাকিকার্ডিয়া হতে পারে, এবং ফ্লুডিশন হতে পারে। মেডিসিন অবশ্যই কী হতে পারে, ফেশিয়াল হেয়ারটা বাড়াবে, এবং এই জন্য ফিমেল পেশেন্টের ক্ষেত্রে সুইটেবল না। অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটের থেকে অবশ্যই দেবো কার্ডিওভাস্কুলার রিস্ক কমানোর জন্য, বাট মাঝে মাঝে সমস্যা কি, এটা ব্লিডিং করতে পারে, এবং পার্টিকুলারলি ইন্টারসেরেব্রাল হ্যামারেজ করতে পারে, এবং স্মল নাম্বার পেশেন্টের ক্ষেত্রে এদের সমস্যা করে, এক্ষেত্রে কী করতে পারে, বাট এবং এটা তখনই যাদের ইউজ করে যাদের 50 বছরের উপরে থাকে, এবং যাদের এই হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে এদের রিস্ক হয় না, সেক্ষেত্রে হতে পারে। এবং টার্গেট, এবং এটা কী করতে পারে, অ্যাসপিরিন ইউজ করা হয় টার্গেট ওয়েল কন্ট্রোল, বিপিটাকে ওয়েল কন্ট্রোল করা, যেমন টার্গেট অর্গান ড্যামেজটাকে প্রিভেনশন করা, যেমন যাদের ডায়াবেটিস 10 ইয়ার কোনাটা ডিজিজ আছে, এদের ক্ষেত্রে 50% ড্যামেজ কমানোর জন্য এই অ্যাসপিরিনটা ইউজ করা হয়। স্ট্যাটিন
স্টেন্টিং কেন করা? হাইপারলিপিডিমা ইউজ করার জন্য এবং কার্ডিওভাস্কুলার ডিজিজটা কমানোর জন্য। এটা স্ট্রংলি সেসব পেশেন্টকে দেওয়া হয় যাদের ভাস্কুলার ডিজিজ আছে, হাইপারটেনশন অনেক বেশি এবং ডেভেলপিং কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। এখন আমরা চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে আলোচনা করবো। চয়েসের মধ্যে আমরা কী দেখবো? প্রথম আমরা সাধারণত কী দেই, আমরা অনেক সময় ট্রায়াল করে দেখা গেছে যে থায়াজাইড, ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট এবং এসি ইনহিবিটর, এআরবি, কখনো এগুলো আউটকাম বা ইফিসিয়েন্সি বা সাইড ইফেক্ট, কোয়ালিটি লাইফটা অতটা ভালো আসে নাই। বাট বিটা ব্লকার যেটা ফার্স্ট লাইন থেরাপি হিসেবে, এই জন্য বিটা ব্লকারকে আমরা ফার্স্ট লাইন থেরাপি হিসেবে গাইডলাইন করা হয়েছিল, সেটারও ইভিডেন্স বেস অতটা ওয়েকার। এক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ, এই জন্য হাইপারটেনশন সবসময় চয়েস করতে হবে কি পেশেন্টের বয়স এবং ইথনিক ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করা এবং কষ্ট এবং কনভিন্সের উপর ভিত্তি করে এটা তাকে ট্রিটমেন্টে দিতে হবে এবং এর সাথে দিতে হবে ইনিশিয়াল থেরাপি দিতে হবে এবং সাইড ইফেক্টগুলো থাকলে সাথে ট্রিটমেন্ট করতে হবে এবং কিছু কোমোরবিড কন্ডিশনের সাথে হইতে পারে এবং এই জন্য তাকে ড্রাগ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এর সাথে এবং এবং কিছু কিছু ক্ষেত্রে বিটা ব্লকার, তাদের অ্যানজাইন আছে, তাদের ক্ষেত্রে কী হতে পারে বিটা ব্লকারটা ভালো কাজ করে। থাইরয়েড ডায়াবেটিস এবং এরা ডিহাইড্রেট পাইরিনিক ক্যালসিয়াম তখন আবার কাজ করে, যাদের ক্ষেত্রে ওল্ডার পিপলদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এখন কম্বিনেশন থেরাপি কীভাবে দেবো? কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আবার সিঙ্গেল অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে কাজ হয় এবং আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপটিমাম কন্ট্রোলের জন্য আমরা কম্বিনেশন থেরাপিও দিই। কম্বিনেশন থেরাপি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, যেমন আমরা যদি লো ডোজের 2টা ড্রাগ দিই তাহলে দেখা যাচ্ছে যে তার সেরকম কোনো কাজ হবে না, যেটা সিঙ্গেল ড্রাগের বেশি ডোজ দিলে কাজ হইতো। তো এক্ষেত্রে আমরা কী করতে হবে? ড্রাগগুলো কম্বিনেশন দেবো। এখন কম্বিনেশন ক্ষেত্রে কী হতে পারে? কিছু সিনার্জিস্টিক অ্যাকশন হতে পারে, যেমন থাইরয়েড ডায়াবেটিস দিলে আমরা কী হয়, অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমটাকে এটা বাড়াই দেয়, যেটা আবার যদি এসি ইনহিবিটর দিই তাহলে এটাকে ব্লক করে দেয়। এভাবে আমরা কম্বিনেশন থেরাপি দিব। এখন আমরা একটা আলোচনা করবো যে কী কোমরবিডিটি থাকতে পারে হাইপারটেনশনের ক্ষেত্রে। যাতে আলফা ব্লকার ইউজ করে তাহলে তার কাকে দেওয়া হয়? বিনার পুষ্টিক হাইপোট্রাফিতে দেওয়া হয় এবং এটা কী হতে পারে? পোস্টাল হাইপারটেনশন এবং এটা হার্ট ফেলিয়ার করতে পারে। এবং কাদেরকে দেওয়া যাবে না? ইউরিনারি কন্টিনিউয়াসে দেওয়া যাবে না। এবং এসি ইনহিবিটর কাদের ক্ষেত্রে দেওয়া হয় বেশি? এটা হলো হার্ট ফেইলর, রেড ব্লাড হাইপারট্রফি, পোস্ট এমআই এবং এস্টাবলিশমেন্ট করোনারি ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশন। এবং আবার কাদের ক্ষেত্রে দেওয়া হয়? ক্রনিক রেনাল ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং কিশন কেন রেনাল ইম্পারমেন্ট এবং প্যাটেন্ট আর্টারি ডিজিজ হতে পারে। এবং কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না? প্রেগনেন্সি এবং রেনোভাস্কুলার ডিজিজে দেওয়া যাবে না। অ্যানাস্থেসিস্টের ব্লকার কাদের ক্ষেত্রে দেওয়া হয়? এসি ইনহিবিটর ইনটলারেন্স আছে, যারা এসি সহ্য করতে পারে না। টাইপ 2 ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে দিতে হবে, হাইপারটেনশন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দিতে হবে, হার্ট ফেলিয়ার এবং এসি ইনটলারেন্স পেশেন্ট হতে পারে এমআইয়ের পর। এটা এবার কেন দেবো? লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হতে পারে এমআইয়ের পর। ইনটলারেন্স যদি হয়, আলাদা হাইপারটেনশন ইনটলারেন্স হয়। প্রোটিনিউরিয়া অথবা ক্রনিক রেনাল ডিজিজের ক্ষেত্রে হতে পারে, হার্ট ফেলিয়ার ক্ষেত্রে হতে পারে। এবং কাদের সাইড এফেক্ট কী হতে পারে? রেনাল ইম্পারমেন্ট হতে পারে এবং প্যাটেন্ট আর্টারি ডিজিজ হতে পারে। এবং কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না? প্রেগনেন্সিতে অবশ্যই এটা কখনো দেওয়া যাবে না। এবং এর সাথে কী দিতে হবে? বিটা ব্লকার কাদের দেবো? এমআই দেবো, অ্যানজাইনা হার্ট ফেলিয়ার তাদের ক্ষেত্রে দেবো। এবং 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 এটা সাইড ইফেক্ট কি পিডি হতে পারে, ডায়াবেটিস হতে পারে এবং হার্ট ফেলিয়ার আবার চান্স আছে। এবং কাদের ক্ষেত্রে দেবো না? অ্যাজমা দেবো না এবং কোনো অবস্থা পালমারি ডিজিজের ক্ষেত্রে দেবো না, হার্ট ব্লকের ক্ষেত্রে দিব না। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আবার কাদের ক্ষেত্রে দেবো? যারা পেশেন্ট ওল্ডার এবং আইসোলেটেড সিস্টেম হাইপারটেনশন তাদেরকে দেবো এবং অ্যানজাইনার ক্ষেত্রে দেবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তাদেরকে দেবো, অ্যানজাইনাকে দেবো, অন্য পেশেন্টকে দেবো। বাট সমস্যা কী হতে পারে? বিটা ব্লকের সাথে বিটা ব্লকের কাজ করবে, এটা বিটা ব্লকের ডাক্তারকেও বন্ধ করে দেবে। এবং কাদেরকে দেবো না? অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ব্লক এবং হার্ট ফেলিয়ারকে দেবো, অবশ্যই দেবো না। থাইরয়েডিস কাদেরকে দেবো? ওল্ডার পেশেন্টকে দেবো এবং যাদের সিস্টোলিটিক হাইপারটেনশন তাদেরকে দেবো, হার্ট ফেলিয়ার ক্ষেত্রে দেবো এবং স্ট্রোক প্রিভেনশন করবো। এবং কাদের ক্ষেত্রে দেবো না? যাদের গাউট তাদের ক্ষেত্রে দিব না। এখন রিপিটেড হাইপারটেনশন কাদের হয়? সেসব পেশেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হয়? মাল্টিপল ড্রাগ ট্রিটমেন্ট দিয়েও তাদের বিপি কন্ট্রোল করা যায় না। এবং এক্ষেত্রে কেন হয়? জিন রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট করে এবং থেরাপি দিতে হয়। এক্ষেত্রে এটার দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অনেকগুলো ড্রাগ থেরাপির কারণে ট্রিটমেন্ট ফেলিয়ার হয়। রিভাইডেন্ট তাদের ক্ষেত্রে হয় তখন যে হাইপারটেনশনের কোনো কজ বের করা যায় না, যেমন রেনাল আর্টারিওস্টেনোসিস বা ফেনোসাইটোক্রোমা যদি হয় তাহলে এক্ষেত্রে ইজিলি সেগুলো কজ বের করা যায় না, এক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় না। এই প্রবলেমের কোনো আসলে কোনো সলিউশন নাই। যে সিম্পল ট্রিটমেন্ট, কিন্তু যদি সিম্পল ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে ক্ষেত্রে কিছু সমাধান হতে পারে। এবং কী করতে হবে? তাকে
তাকে র্যাপোর্ট পেশেন্টকে অবশ্যই তাকে র্যাপোর্ট দিতে হবে এবং এটাতে কী করতে হবে, কেয়ারফুল সুপারভিশন করতে হবে। স্মাইল ইলেকট্রন দেওয়া যেতে পারে পেশেন্ট যদি কারো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে, তাকে স্মাইল ইলেকট্রন দেওয়া যেতে পারে। এখন আমরা আলোচনা করবো কি অ্যাক্সিলেট হাইপারটেনশন। অ্যাক্সিলেট হাইপারটেনশন রেয়ার কন্ডিশন, যেখানে কী হয় তার হাইপারটেনশন কমপ্লিকেশন হয়ে যায়। এটা কেন হতে পারে, মাইক্রোভাস্কুলার ড্যামেজ হতে পারে, নেক্রোসিস হতে পারে অল অফ দ্য স্মল আর্টারি এবং আর্টারিগুলো নেক্রোসিস হয়ে যেতে পারে, এবং সেটা ক্ষেত্রে হয় ইন্ডাভাস্কুলার থ্রম্বোসিস হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে ডায়াগনোসিস কী হতে পারে, তার বিপি অনেক বেশি থাকবে এবং এন্ড অর্গান ড্যামেজ অনেক র্যাপিডলি হবে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ এবং স্টেজ 4 অথবা 3-তে, এবং ডিসফাংশন থাকবে, প্রোটিনিউরিয়া হবে এবং হাইপারটেনশন এনকেফালোপ্যাথি থাকবে। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে, আর যদি ট্রিটমেন্ট যদি না দেওয়া হয় তাহলে কী হবে, মাসের মধ্যে সে মারা যাবে। এখন আমরা অ্যাক্সিলেট হাইপারটেনশন ট্রিটমেন্ট কীভাবে দিব, যেহেতু অ্যাক্সিলেট হাইপারটেনশন পেয়েছে কী হয়, বিপি অনেক কমে যায়, তখন কী হয়, প্রথমে টিস্যু পারফিউশন ডেভেলপমেন্ট করে, কেন অল্টার রোকুশন এবং সেবল ড্যামেজের কারণে। এটা থেকে যেতে পারে আবার অসিপিটাল ব্লাইন্ডনেস হতে পারে, অথবা করোনারি ব্রেন ইনসাফিসিয়েন্সি হতে পারে, পেশেন্টের কার্ডিয়াক ফেলিওর হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপমেন্ট করতে পারে। এরপর কি এক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথম ব্লাড প্রেশারটা কমাইয়া 150 থেকে 90-এর মধ্যে নিয়ে আসতে হবে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা করতে হবে। এক্ষেত্রে মোস্ট পেশেন্টের ক্ষেত্রে কী হতে পারে, প্যান্টাল থেরাপি দেওয়া যাবে না এবং বিপিটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং বেড রেস্ট দিতে হবে এবং ওরাল ড্রাগ থেরাপি দিতে হবে। এবার এই সময় কী দিতে হবে, আইভি অথবা ইন্টারমাসকুলার ল্যাবরেটরি দিতে হবে, যেটা 2 মিলিগ্রাম পার মিনিটে, এটাতে ম্যাক্সিমাম দিতে 200 মিলিগ্রাম, এবং ইন্টারভেনাস জিএনটি দিতে হবে, যেটা 0.6 to 12 মিলিগ্রাম পার আওয়ার, এবং ইন্টারমাসকুলার দিতে হবে হাইড্রোলাইজিন দিতে হবে, যেমন 5 to 10 মিলিগ্রাম দিতে হবে অ্যালিগো, যেটা কী করতে হবে আধা ঘন্টা পর দিতে হবে, এবং ইন্টারভেনাস সোডিয়াম নাইট্রোফেস দিতে হবে 0.3 to 10 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে দিতে হবে, এবং পরবর্তী কী হবে, বাট তাকে কী করতে হবে, ক্যাবস অভিশন রাখতে হবে এবং এইচডি বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তাকে রাখতে হবে। এতটুকু ছিল হাইপারটেনশন সম্পর্কে আলোচনা।